যদি আমি আমিলে কামিলের এলাকায় চলে যাই তো আমিল আর আবিদা দুজনেই আমাকে বন্দি করে ফেলবে, সবকিছু ফাঁস হয়ে যাবে। তারপর তোর আর আমার প্রতিশোধ অপূর্ণ থেকে যাবে। তারপর ওরা আমার সাথে সাথে তোকেও পুড়িয়ে ছাই করে দেবে। আমাকে এখানে ঝামেলায় পড়তে দেখে তুই হাসছিস? বেপরোয়া, বাজি, শয়তান, স্বার্থপর জাদুকরি, মনে রাখিস, মনে রাখিস জাদুকরি মারিখা, মনে রাখিস যে আমি জাদুকরি শাহজাদি সারারাগুলের পাশাপাশি দুষ্ট ডাইনিও বটে। আমি তোকেও শেষ করে দেব। যদি আমার 21তম বর জিশান বিয়ের ওই রাতেই মারা যেত তাহলে আমি আমার 21টি মৃত স্বামীর আত্মার জাদুকরি শক্তি পেয়ে যেতাম। তখন আর তোর দরকার পড়তো না। জলদি কর, আরে জলদি কর। সবুর কর। এমন অবস্থায় সবুরের পর কবর আসে। আমার রহস্য খুলে গেলে আমি একেবারে শেষ হয়ে যাব। জলদি কোনো রাস্তা জানা, দেরি করিস না। বাইরে সবাই আমার জন্য অপেক্ষা করছে। জলদি কর, তুই জলদি কর। কি হলো, তোমরা এখনো কাপড় বদলাওনি? আরে কিসের জন্য অপেক্ষা করছো তোমরা? এসব গিয়ে আপনার বউ বেগমকে জিজ্ঞেস করুন, যে কিনা ইচ্ছে করে আমাদের সবাইকে দেরি করিয়ে দিচ্ছে। জিশান, তোমার বিবি তো আমাদের পাগল করে দেবে। আসলেই তো তুমি তোমার বিবির রূপের গোলাম হয়ে গেছো। ওকে তো কিছুই বলো না। এখানে গোলাম হবার কি হলো আব্বুজান? আর ও তো নিশ্চয়ই কোনো ছোট বাড়িতে বড় হওয়া মেয়ে নয়। ও তো গুরজিস্তানের শাহজাদি, আর শাহজাদিরা সবসময় বদমেজাজি আর আরামপ্রিয়ই হয়। ও হয়তো এখন কাপড় বদলাতে দেরি করছে, এতে অবাক হবার তো কিছু দেখছি না। ভাবিজানের কি একটু মৃত্যু শোক হচ্ছে না? হ্যাঁ ভাইজান, ভাবিজানের তো এইটুকু বোঝা উচিত যে আমরা মরহুম আকরাম ভাইয়ের বাড়িতে যাচ্ছি। তুমি আকরামের বাড়ি নিশ্চয়ই যাবে, তবে তুমি না, তোমার প্রতিরূপ যাবে। নকল সোফা নিজবা যাবে, হুবহু তোমারই মতন। চাল চলন বলি সুন্দরী সোফা নিজবাই যাবে। হাজির হ। তাকজিন, তাবাকজিন, এক মেয়ে, পাক দেহ আর পাক রুহের অধিকারিণী এক সুন্দরী মেয়ে। হাজির হ। তাকজিন, তাবাকজিন, হাজির হ। হাজির হয়েছে। হে সায়রা মারিখা, এই নে পাক রুহু আর পাক দেহের অধিকারিণী মেয়ে। তাকজিন হাজির হয়েছে। হুকুম দে সায়রা মারিখা। হুকুম হচ্ছে, দাঁড়াও। সোফা নিজবাকে, এই মায়াবী সোফা নিজবাকে আসল সোফা নিজবার বাড়িতে নিয়ে যাও। যখন
যখন এই নকল সোফা নিসবা চলে যাবে তখন আসল সোফা নিসবাকে পুরনো মহলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখো আর ওকে নিরাপদে রাখো। যাও, হুকুমের তামিল করো। হ্যাঁ, হুকুমের তামিল করব। হে সায়রা মারিকা, মানুষটা খুবই ভালো ছিল। ভাই আসলে অনেক ভালো মানুষ এখন যে আবিদার কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এজন্য দাঁড়িয়ে আছি ভাইজান যে সোফা নিসবা তো দেখি একদমই পাক সাফ মেয়ে, ওর ভেতরে কোনো দুষ্ট আত্মাও নেই, ওর দেহ একদম পবিত্র। আমি আমার সব দোয়া পড়ে ওর আত্মাকে বুঝে নিয়েছি। এর অর্থ হচ্ছে
এর অর্থ হচ্ছে জিসান সত্যি বলেছেন যে সোফা নিসবা তো জান্নাতের হুরের মতো, আর আমি ভুল বলেছি যে ও ডাইনি, ও দুষ্ট আত্মার অধিকারী। ইয়া আল্লাহ, এটা কেমন ভুল বোঝাবুঝি ছিল। জিসান আমার ব্যাপারে কি খারাপটাই না ভাবছে যে আমি সতীন হয়ে পাক পবিত্র সোফা নিসবাকে আমার হিংসার বশবর্তী হয়ে অপবাদ দিচ্ছি। কিন্তু আমি না, তুমি তো নিজেই দেখলে যে ও আসলে ভালো, আর সোফা নিসবার দেহ দুষ্ট আত্মার নয়, ভালো মানুষের। তাহলে তোমার মুখবির জেন এটা কেন বললো যে সোফা নিসবা দুষ্ট ডাইনি আর ও সারা রাগুলের দেহ পেয়ে গেছে? স্বাগতম। আমি অবাক হয়েছি আর লজ্জিত হয়েছি। হে নেক বান্দা আবিদা, কিভাবে যে আমার পাওয়া খবর ভুল হয়ে গেল। কোহিস্তানের কেল্লার সারা গুল, ওই শাহজাদি থেকে শুরু করে জাদুকরি মারিখার সম্পূর্ণ মহলের সকল প্রকার খোঁজ খবর আমি আর আমার জিনেরা নিজেরাই তো নিয়েছি। তারপরেও এত বড় ভুল কিভাবে যে হয়ে গেল আমি জানি না। তুমি যে ভুল খবর আমাকে দিয়েছো তার শাস্তি তো আমি দেবই। হয়তো কোনো ভুল বোঝাবুঝির বশতি মৃত আকরাম সোফা নিসবাকে দুষ্ট আর ডাইনি ভেবে বসেছিল, আর আমি তো সোফা নিসবাকে না জানি কত অপমান করে ফেলেছি। এখন তো আমি জিসানের কাছে যতক্ষণ পর্যন্ত মাফ না চাই আমার শান্তি হবে না। মাপ চাওয়ার কোনো দরকার নেই আবিদা, ভুল তো মানুষেরই হয়। আর ভুল বোঝাবুঝি কিভাবে একটা মানুষের মধ্যে দূরত্ব এনে দেয় তা তো তুমি জেনে গেলে আবিদা। জিসান, আমি আবারও তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আর সোফা নিসবার কাছেও। তুমিও আমাকে মাফ করে দাও সোফা নিসবা, তোমার ব্যাপারে আমি ভুল বুঝেছিলাম বোন। জিসান একদমই ঠিক বলতেন, তুমি তো জান্নাতের হুরের মতোই পবিত্র, তুমি সুন্দরী তুমি। আবিদা, এ তো ওনার ভালোবাসা যে আমাকে উনি এমন ভাবে দেখেন, না হলে আমি যে কি সেটা আমি জানি। আবিদা, উনি আমাকে এতটাই ভালোবাসেন যে মাঝে মাঝে আমি ভয় পেয়ে যাই যে ওনার এই ভালোবাসা আমাকে পাগল না বানিয়ে দেয়। যারা ভালোবাসায় পাগল হয়েও হুঁশ ধরে রাখে তারা খুব ভাগ্যবান হয়। আবিদা, ভাগ্যবতী কিন্তু তুমিও। এতটাই ভালোবাসা, এতটাই মহব্বত উনিও তো তোমাকে করেন। বিয়ে তো তোমাদেরও হতে যাচ্ছিল, তাই না? আমি তো খামোখা উড়ে এসে জুড়ে বসলাম। আবিদা, এর জন্য আমি তোমার কাছে মাফ চাই। দয়া করে আমাকে মাফ করো আবিদা। বাহ, এত প্রেম, এত ভালোবাসা, ব্যাস নারীদের এটাই একটা মহৎ গুণ। খুব জলদি তারা বন্ধু হয়ে যায়। এটা কিসের তাবিজ তোমার হাতে? এই তাবিজ আপনার বালিশের নিচে রাখা ছিল। কি জন্য এই তাবিজ? ও, এই তাবিজ আবিদার বুজুর্গ আব্বাজান আমিল সাহেবের দেয়া রুহানি উপহার ছিল। মানুষকে সকল বিপদ থেকে বাঁচিয়ে রাখে। এটা আমার বালিশের নিচে রেখে দিও, আমি কোথাও বেরোলে পড়ে নেব। আফসোস, আমি সোফা নিসবাকে কি ভুল যায় না ভেবেছি। ও যদি অপবিত্র আত্মা হতো তাহলে এই পাক তাবিজকে হাতে নিতে ওর হাত পুড়ে যেত। কি ভাবছো তুমি আবিদা? কিছু না, ভাবছি এখন বাড়ি যাব। যদি তুমি চাও তো এটাও তোমার ঘর হতে পারে। একদিন আমার চিঠির উত্তর দিয়ে নববধূর বেশে এখানে চলে এসো। আচ্ছা, আমি আসি এখন। একটা শর্তে, জলদি আবার দেখা করতে আসবে। আমি না আসলে তুমি না হয় চলে এসো। আমার আব্বা জান, আম্মি জান আর ভাইজানের সাথে পরিচয় হবে। সোফো, ওনার ভাইজান তোতা পাখি। আচ্ছা সোফা নিসবা, আসি।
যা যা তুমি সোফা নিসবার ব্যাপারে বললে শুনে খুবই দুঃখ আর আফসোস হচ্ছে। আর অবাক হচ্ছি এটা ভেবে আজ পর্যন্ত আমি সোফা নিসবাকে কখনো দেখিনি। আর আমি তো এ ভেবেই অবাক হচ্ছি আব্বাজান, আমরা তো তাও মানুষ, তাই বলে জিনরাও কি এত বড় ভুল করতে পারে? হ্যাঁ হ্যাঁ, কেন করতে পারবে না? নির্ভুল তো কেবলমাত্র খোদাই হতে পারেন। মানব, দানব আর জিনেরা এরা তো ভুলের পুতুলই বলা চলে। আমি আমার মুখবির জিন ওর উপর এতই বিরক্ত, ভাবছি যে ওকে আর কখনোই ডাকবো না। মনে আছে তোমার ও কত কি বলেছিল আমাকে আর তোমাকে? কোহিস্থানের জাদুকর সারারা গুল, বদরুহু ডাইনি আর জাদুকরনি মারিখার আজব অদ্ভুত জাদু, আরো কত কি বলেছে। দেখলি আমার আজব অদ্ভুত জাদুর কামাল? এত বড় আমিলে কামিল আমার মায়ার জালে ফেসে গেল। এত বড় আমিলা আবিদা আমার জাদুর ষড়যন্ত্রের শিকার হয়ে জিশানের কাছে মাপ চাইতে ছুটে গেল। সোফা নিসবা যাকে ঘৃণা করত, এই সতীনকে সে আলিঙ্গন করলো। আর আসল সোফা নিসবা বদাত্তা ডাইনি নিজের অন্যান্য ডাইনি সখীদের সাথে পুরনো জঙ্গলে বসে আছে। আর নকল সোফা নিসবা জিশানের বাড়িতে নিজের ভদ্রতা আর সেবা দিয়ে সবার মন জয় করছে। তারপর যখন নকল সোফা নিসবা চলে যাবে আর তুই ওর জায়গায় সেখানে চলে যাবি, তারপর ধীরে ধীরে সবাইকে মেরে ফেলবি। কারো বিন্দু মাত্র কোনো সন্দেহ হবে না। আর এভাবেই আমরা সফল হয়ে যাব। এটাই আমাদের বিজয় হবে। সুযোগ পেতেই আমিল আর ওর মেয়েকেও শেষ করে দিতে হবে। আর এভাবেই পূর্ণ হবে আমাদের প্রতিশোধ। এভাবেই আমরা সফল হব। এভাবেই। জাদুকরি মারিখা, আজ পর্যন্ত আমি তোর জন্যই সফল হয়েছি। আমি তোর উপর, তোর জাদুতে, তোর ষড়যন্ত্রে অনেক খুশি হয়েছি। কিন্তু এখনো আমি আমার 21তম বর জিশানকে মারতে পারিনি। না না, তাড়াহুড়ো করিস না, নয়তো মারা পড়বি। প্রথমে জিশানের মা বাবা, তারপর ওর বোন আর ভাই ইমরান আর মাসুমার রক্ত খেতে হবে। আর তারপরেই তুই জিশানকে মারতে পারবি। রাত হয়ে গেছে, আর এখন আমি আমার শিকার খুঁজতে বের হচ্ছি। দাঁড়াও হে পথিক, দাঁড়াও। কি হয়েছে? কে আপনি? জিশান, সোফা নিসবা, তুমি এখানে? সোফা নিসবা, দাঁড়াও দাঁড়াও সোফো। শিকার কি পাওয়া গেছে?
খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হয়ে গেছে? না, আজ যে শিকার পেয়েছি সে আমার বর জিশান ছিল, যাকে আমি বিয়ের রাতে মারতে পারিনি। তো এখন মেরে ফেলো। মারতে পারবো না। ওকে মারতে হলে ফুলের বিছানা হতে হবে, আর সেই ফুল আমার মুখের আগুন থেকে জন্মাতে হবে। তবেই আমি ওর বুকে আমার মাথা রাখবো, আর তারপর নাগিন হয়ে যাব। তারপরেই আমার বিষে ওকে মারতে পারবো। আর তাছাড়া হয় ওই তাবিজ ওর সাথেই থাকে যাবো, তারপরেই আমার বিষে ওকে মারতে পারবো। আর তাছাড়া হয় ওই তাবিজ ওর সাথেই থাকে। তাহলে কি আজ ওই তাবিজের সাথেই আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এটাই হলো সেই তাবিজ, যার কারণে সেই রাতে আকরাম বেঁচে গিয়েছিল। যেন এমন না হয় যে ও এখানে চলে আসে আর আমাদের সবাইকে মেরে ফেলে। না না, এমনটা হবে না। আমি এত দ্রুত দৌড়ে এসেছি যে ওর চোখের সামনে অদৃশ্য হয়ে গেছি। এখনো এখানে আসতে পারবে না। সফা